সবাই একটু খেয়াল করেন, এই যে প্রথমে এই জায়গা থেকে আমরা নামটা দিতে পারি। আজকে ক্লাস 6, তাই তো? ক্লাস 6 দিলাম। এবার চওড়ার মাপটা 1200 দিছি, হাইটের মাপটা 1000 দিছি। পরবর্তীতে আর্টবোর্ডের ভিতরে গিয়েও আমরা সাইজটা রিসাইজ করতে পারি। আর পরিমাপের একক পিক্সেল, ওরিয়েন্টেশন, এগুলো আর কি দেখাবো। এই যে কালার মোডটা আমরা ওয়েবসাইটের জন্য তৈরি করলে সেটা হবে 8 GB, আর যদি প্রিন্ট করার জন্য তৈরি করা হয় সেগুলো হবে CMYK কালার মোড। তো এই হচ্ছে বিষয়। আর DPI 300 PPI দিলে রেজুলেশনটা ভালো হয়, রাস্টার ইফেক্ট 300 PPI। ওকে, আমি ক্রিয়েট করছি, খেয়াল করেন। এ হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে বৃত্ত নিয়ে ওর ভিতরে নাম লেখা, তো প্রথমে আমি একটা বৃত্ত নিলাম। এবার আর্টবোর্ডের সাথে আমি একটা মিডিল অ্যালাইন করবো। এই যে অ্যালাইন টুলটা আপনারা কন্ট্রোল প্যানেলের উপরে পেয়ে যাবেন। এই সেকেন্ডটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা দিলে মাঝ বরাবর আসবে। আর লাস্টের আগেরটা এটা প্রেস করলে লম্বালম্বির দিক থেকে মাঝামাঝিতে থাকবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা যখন আমি ধরছি মানে সিলেক্ট করছি, সিলেকশন টুলতে যখন সিলেক্ট করছি তখন এখানে কালার কয়টা রয়েছে? 2টা। একটা রয়েছে ফিল কালারে হোয়াইট, আর একটা স্টোক কালারে ব্ল্যাক। তো আমরা এখানে শুধুমাত্র স্টোক কালারটা রাখবো, কারণ আমাদের এখানে অনেকগুলো এই এলিপস নিব। তো এই জন্য আমাদের শুধুমাত্র স্টোক কালারটা রাখবো। তো ফিল কালারটা উপরে আছে, এই অবস্থায় আমি নান করে দেবো। এখানে খেয়াল করেন, এই যে এখানে প্রেস করলে এটা নান হয়ে যাবে, মানে যেটা উপরে থাকবে সেটা নান হবে। এই যে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে দেখেন, এটা যখন আমি সিলেক্ট করছি এখানে ফিল কালারটা উপরে আছে, তাই না? আবার এটার উপরে প্রেস করলে দেখেন স্টোক কালারটা উপরে আছে। যখন যেটা উপরে আছে সেটা এখানে কাজ করবে। এখানে কাজ করবে বলতে এখানে নান করলে এখন কোনটা নান হবে বলেন তো? স্টোক কালারটা নান হবে। হ্যাঁ, এই যে আমি এটা ক্লিক করলে স্টোক কালারটা নান হয়ে গেছে। দেখেন স্টোক কালার দেখা যাচ্ছে না, সাদার উপরে সাদা রয়েছে, এই জন্যই দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা বৃত্ত আছে। আর্টবোর্ডের বাইরে আনলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করি, ব্যাকে ফিরে যাই, আর এইটা উপরে এনে নান করে দেব। এখন আমরা একটা শুধুমাত্র একটা এলিপস পেলাম স্ট্রোক সহ। তো এইটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন? এটা মুভমেন্ট করানোর জন্য আপনাদের এইভাবে সিলেক্ট করতে পারেন, মানে সিলেকশন টুলে থাকা অবস্থায় এইভাবে ড্র্যাগ করে আপনার এই বাউন্ডারির ভিতরে আপনার ওই অবজেক্টটাকে রাখলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটা মুভমেন্ট করার জন্য মাউসের কার্সরটা এই পাতের উপরে নিয়ে যেতে হবে, তারপরে প্রেস করে এটা মুভমেন্ট করতে পারবেন। অথবা আপনি যদি মিডিল অ্যালাইন করতে চান, উপরে অ্যালাইন থেকে মিডিল, তো এভাবে এটা একদম মিডিলে থাকবে। এবার খেয়াল করেন, আমি একটু জুম করে নিছি। আচ্ছা, জুম করার বিষয় আমরা সেদিন দেখছিলাম, অল্টার প্রেস করে মাউসের যে স্ক্রলটা রয়েছে এটা প্রেস করে ঘুরালে, স্ক্রল বারটা ঘুরালে এটা জুম ইন জুম আউট হয়। আরও সিস্টেম আছে, যেমন হচ্ছে কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল মানে কিবোর্ডের একদম বাম পাশেরটা, এটা প্রেস করে প্লাসে প্রেস করলে একটু একটু করে জুম হবে। আবার মাইনাসে প্রেস করলে একটু একটু করে মানে জুম আউট হবে। আবার কন্ট্রোল জিরোতে প্রেস করলে একদম আর্টবোর্ডটা 100% জুম হবে। কন্ট্রোল প্রেস করে জিরো, আপনি দেখা যাচ্ছে কাজ করতে করতে এই কর্নারে চলে আসবেন, আপনি আর্টবোর্ড খুঁজে পাচ্ছেন না, তখন আপনি জাস্ট কন্ট্রোল জিরোতে প্রেস করবেন, আর্টবোর্ডটা একদম মাঝে এসে দাঁড়াবে, তাই না? আচ্ছা, এখন দেখার দরকার নেই, আমি পরে দেখেন এই বিষয়টা। এখন যেটা দেখাচ্ছিলাম যে এটার ডুপ্লিকেট নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমরা কন্ট্রোল ভিও দিতে পারতাম, ভি দিলে কি হতো, ওইটা একদম এর উপরেই জিনিসটা থাকতো না, মানে এলিপসটা একটার উপরে আরেকটা একদম ওইভাবে থাকতো না, কিন্তু এখন এর উপরে আছে। আমি একটুখানি কন্ট্রোল জেড দিয়ে দেখাই। আমি এটা কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এটা এর উপরে আছে, কারণ আছে। এবার আর তা হবে না। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, মানে
আর্টবোর্ডটা যদি মিডিলে না থাকে, আর্টবোর্ড বলতে আমাদের জুমটা, তাহলে এটা ওইভাবে দেখায় না। যাই হোক, কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিলে ওই অবজেক্টের উপরেই থাকবে, ফন্টে পেস্ট হয়। আচ্ছা, কন্ট্রোল এফ, এই যে এখন খেয়াল করেন ভালোভাবে যে এটার আমরা অল্টার আর শিফট প্রেস করে ধরে এটা আমরা বড় করব। আরেকটা জিনিস দেখাই, সেদিন ডুপ্লিকেটের কাজ দেখাচ্ছিলাম না, আজকে সেটা দেখাবো। এখানে দুইটা অবজেক্ট আছে, ভালোভাবে খেয়াল করেন। এখানে দুইটা অবজেক্ট আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিছি আমরা, এটুকু সবাই তো পারবেন তাই না? এবার একটু খেয়াল করেন, আমি এটার এতটুকু নিলাম, কন্ট্রোল ডি দিলে এর ডুপ্লিকেট হবে, কিন্তু এটা কপি হচ্ছে না। কপি না হলে তো কাজ নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, সবারতে এতটুকু নেওয়াতে কোনো প্রবলেম নেই তাই না? এটাতে কারোর কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে টেক্সট লেখাতে। তো এটা একটু খেয়াল করেন, আমরা যাব রাইট বাটন ক্লিক করব, টাইপ টুলে, টাইপ অনে পাথ টুল, এরপর এখানে প্রেস করব, করে একটা কিছু লিখব। তো এখান থেকে একটা কিছু লিখলাম, লেখার পরে এটা সাইজ বড় করতে হবে। প্রথমত এখানে ডিফল্ট কিছু সাইজ আছে, এখান থেকে পেয়ে যাবেন। আমি 72 পিটি করে নিলাম। এরপর মাউসের কার্সর এইভাবে বড় করা যাবে, আবার আমি লিখেও দিতে পারি, এখানে 200 লিখে দিলাম। এরপর ফন্টের স্টাইল চেঞ্জ করবেন, এই যে ক্যারেক্টার অপশনে গিয়ে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করবেন, করে একটা একটা করে চেঞ্জ করবেন ফন্টের স্টাইল। আমরা একটা ফন্ট ফ্যামিলি আলাদা একটা ফন্ট দেখি, এটাই নিলাম। এটা 4টা ফন্ট ফ্যামিলি আছে, এই যে এখানে খেয়াল করেন, এর 4টা ফন্ট আছে। এই যে নেক্সা আছে, এরও 4টা আছে, এই 12টা আছে। তো নেক্সায় গেলাম। এবার এই ক্যারেক্টার অপশনের সবগুলো কাজ আপনাদের সেদিন দেখাইছি, তারপরে আরেকবার রিভাইজ দিয়ে দিই। প্রথমত এটা হচ্ছে বড় করে, ফন্টের আকার বড় করে। আচ্ছা, এখন কেউ কম্পিউটার চালাবেন না, এখন শুধু দেখবেন। সবাই ডিসপ্লে ঠিকভাবে দেখতে পারছেন কি? দেখতে তো কোনো সমস্যা নেই। প্রথমে আপনারা বড় করতে পারবেন 3 ভাবে। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে, আপ অ্যারোতে করলে বড় হবে, ডাউন অ্যারোতে করলে ছোট হবে, এক পিটি করে ছোট হচ্ছে তাই না? এখন এখানে মাউসের কার্সর রেখে যদি ঘোরানো হয়, এটাও ছোট বড় হবে। তারপর এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, এখান থেকেও নিতে পারেন। তো এই 3 ভাবে আপনারা ছোট বড় করতে পারবেন লেখা। আচ্ছা, তারপর এটার কাজ দেখাইছিলাম কি, যে 2টা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ানোর জন্য। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, গতদিন দেখাইছিলাম টাইপ টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে তারপরে প্রেস করবে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তবু এখানে একটা হ্যান্ডেল দেখেন লাফাচ্ছে তাই না? তো এখান থেকে এবার আমি যদি বড় করি, তাহলে এটা ফাঁকা হবে। কিছু ডিফল্ট সাইজ আছে, এটাও যদি প্রেস করে দেখায়, এই যে 200 পিটি এর মধ্যকার দূরত্ব বাড়লো। এটাই অনেকে প্রবলেম থাকে, কারণ এটা ভুলে যায় যে আসলে এটা কাজ হওয়ার জন্য অবশ্যই 2টা অক্ষরের মাঝে গিয়ে তারপর এটার কাজ হয়, তার আগে এটার কাজ হয় না। আমি এটা 0 করে দিই। এরপর এটার কাজ কি? এটার কাজ সবগুলোর মাঝে দূরত্ব বাড়ানো। তার জন্য অবশ্যই আমাদের সিলেকশন টুলে থাকতে হবে। সিলেকশন টুলে থেকে এই যে লেখাটা, এই লেখাটা সিলেক্টেড থাকতে হবে তাই না? এরপর এখানে আমরা এই প্রথমটা যেভাবে দেখালাম, এভাবে এক পিটি করে বাড়ানো যেতে পারে। আবার এখানে কিছু লিখে দেওয়া যেতে পারে, 200 পিটি লিখে দিলাম। এই যে সবগুলোর মাঝে 200 পিটি ফাঁকা হয়ে গিয়েছে, মানে সবগুলোর মাঝে। এটা সবথেকে বেশি ব্যবহার হয়। এখানে এইটা লেখা বড় ছোট করার এটা বেশি ব্যবহার হয়, এটা ব্যবহার হয়। আর এই যে এটা মাঝে মাঝে একটু ব্যবহার হয়, যেমন এটা মানে যে আমাদের যে পাত লাইনটা, এই যে পাতের থেকে দূরে সরে যাবে কিংবা কাছে চলে আসবে, এটাই হচ্ছে এটার কাজ। আর এটা হচ্ছে লেখা লম্বা করা, এটা চওড়া করা। আর এটা হচ্ছে 2টা লেখার মাঝে দূরত্ব বাড়ানো কমানো। আচ্ছা, এই বিষয়গুলো আমি আরেকবার রিভাইজ দিয়ে দিলাম, অনেকে প্রবলেম থাকতে পারে এই জন্য। তো এবার মূল বিষয়টাতে আসি, যে প্রবলেম আসলে কোথায় হচ্ছে আপনাদের। এখানে খেয়াল করেন, আপনারা এখানে 3টা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন। এখানে একটা,
দেখা যাচ্ছে কি এটার কাজ কি, এটা সিঙ্গেলই দেখতে পারবেন। আর এই যে এখানে দুইটা আছে, এই দুইটা দেখবেন হচ্ছে দুটো বক্স সহকারে দেখা যাচ্ছে, তাই না? দুটো বক্স সহকারে দেখা যাচ্ছে এই দুইটা হ্যান্ডেল। তো বক্সের উপরে মাউসের কার্সর রাখলে কাজ হবে না। আপনাদের মাউসের কার্সরটা যখন এরকম একটা অ্যারো চিহ্ন আসবে তখন কাজ হবে। আর বক্সের উপরে মাউসের কার্সর রাখলে দেখেন একটা চার কোণে একটা বক্স দেখা যাচ্ছে। তো এই অবস্থাতে কিন্তু আপনারা এটা মুভমেন্ট করতে পারবেন না। আপনাদের মুভমেন্ট করতে হলে এই যে এরকম আইকন থাকতে হবে। আসলে মাউসের কার্সর অনেক ছোট, আপনারা হয়তো নিজেদের সফটওয়্যারে দেখতে পাচ্ছেন। তো এই অবস্থাতে আপনারা এটা কাজ করতে পারবেন। তো আমি একটু দেখাই, দ্বিতীয় আরেকটা লাইন নিই, টাইপ ওয়ানে পাত তুলে গেলাম। এই যে মাঝের যেটা আছে এইটার উপরে ক্লিক করে কিছু একটা লিখি, গ্রাফিক্স ডিজাইনার লেখলাম, ভালো কথা। এবার এটার কাস্টমাইজ আমি কীভাবে করব? প্রথমত এদের মধ্যকার দূরত্ব বেশি, সেটা আমি প্রথমে 0 করে নিলাম। এরপর এটা দেখতে ছোটো হাতের তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, তো আমি এটা অল ক্যাপস করে নিলাম। এরপর এটা সাইজ ছোটো করে নিই। আচ্ছা, এটার ডিফল্ট সাইজ 72 রাখি। এখন দেখেন এটা আমাদের মাঝে আনতে হবে। কেন মাঝে আনতে হবে একটু খেয়াল করেন। আমি আগে এই দুইটা হ্যান্ডেলের ব্যবহার একটু করে দেখাই। এভাবে সরাই দিলাম। এরপর আরেকটা যে হ্যান্ডেল আছে, এটার হ্যান্ডেলটা ধরতে হলে অবশ্যই আপনাকে জুম করে নিতে হবে। জুম করে এই দেখেন এইভাবে মাউসের কার্সরটা এই পজিশনে রাখতে হবে, মানে আইকনটা এমন অ্যারো চিহ্ন হলে তখনই এটার কাজ হবে। প্রেস করে এভাবে। তো এখন দেখেন লেখাটা আমি সোজা করতে চাচ্ছি। এভাবে উল্টা থাকলে তো আসলে ডিজাইনটা সুন্দর দেখায় না, তাই না? এটা সোজা করার জন্য আপনার যে তৃতীয় হ্যান্ডেলটা ওটা খুঁজে বের করতে হবে। এই দেখেন তৃতীয় হ্যান্ডেলটা এখানে, ওটা আলাদাই থাকে। তো এটা ধরে ভিতরের দিকে নিয়ে আসবেন, ভিতরের দিকে, তাছাড়া ওটার কাজ নেই। ভিতরের দিকে এনে ছেড়ে দিবেন। এরপর এই যে দুইটা হ্যান্ডেল দেখছেন, এই দুইটা হ্যান্ডেল আপনাদের সুবিধা মতো জায়গায় রাখবেন। এবার আমি একটু বড় করি সাইজটা। এবার এই যে পাত থেকে মাঝের দিকে নেওয়ার জন্য এই অপশনটাতে কাজ হবে। তো এই হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা, এখান থেকে একটু উপরের দিকে নিয়ে যাই। তো তিনটা হ্যান্ডেলের কাজ কি কারণ আর কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। এবার আরেকবার আপনারা এটা প্র্যাকটিস করে দেখান। আচ্ছা, টেক্সট টুলের ভিতরে যে অন্য অপশনগুলো আছে, হ্যাঁ, এগুলো হালকা করে দেখাই দিই। এরিয়া টাইপ টুল দেখাইছিলাম যে কোনো একটা শেপ নিয়ে ওর ভিতরে লেখাগুলো রাখা যেতে পারে। আর ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে যে লেখাগুলো লিখবো এগুলো লম্বালম্বি থাকবে। এই হচ্ছে এই ভার্টিক্যাল টুলের কাজ। এরপর আরেকটা কি আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা হচ্ছে এরিয়া টাইপ বলতে আমি একটা শেপ নিলাম, শেপের ভিতরে যদি আমি লেখাগুলো রাখতে চাই, এই যে এর বাইরে আর যাবে না, লেখাগুলো এর ভিতরেই থাকবে, যাই লিখি এই এরিয়ার ভিতরে থাকবে। তো এগুলো তেমন একটা কাজের না। তারপর এই যে ভার্টিক্যাল টাইপ অনে পাত টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাত টুল, এগুলো দরকার নেই। আমাদের সব থেকে বেশি দরকার হয় টাইপ টুল আর টাইপ অনে পাত টুল, আর কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের কাজ কি একটু খেয়াল করেন সবাই। লাইন টুলের কাজ ওই দাগ টানা। তো প্রথমত যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার কাছে মাপ চাচ্ছে, পরিমাপ চাচ্ছে যে কতটুকু মাপ নিব। তো আমি যদি 200 পিটি নিই, 200 লিখলাম। এবার দেখাচ্ছে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব। তো 45 ডিগ্রি ডিফল্টভাবে দেওয়া আছে, তো 45 ডিগ্রি রাখলাম। এবার লেখা আছে ফিল লাইন, ফিল লাইন। তো ফিল লাইনে চেক মার্ক দিয়ে ওকে দিই। এই যে 200 পিটির একটা দাগ আমাকে নিয়ে দেখিয়েছে। জুম করে দেখি, এই যে। তো
আরেকবার দেখি তো এটার ফিল লাইন অফ করে দিয়ে। আচ্ছা, এই ফিল লাইন যদি না দিই তাহলে স্টকে থাকছে না। এটার কালার হচ্ছে ফিল কালারও নাম থাকছে, স্টক কালারও নাম থাকছে। আর যদি ওই চেক মার্কে অন করি তাহলে ফিল কালারে থাকছে, তাই না? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন এটা সবাই। প্রথমে আমি এই লাইন সেগমেন্ট টুলে থাকা অবস্থায় একটা জাস্ট প্রেস করলাম, করার পরে এখানে আমার কাছে পরিমাপ আছে কতটুকু দিতে হবে, তাই তো আমি 500 পিটি দিলাম। এবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে? ডিফল্টভাবে 45 আছে, আমি এটা যদি 180 দিই, 180 দিলাম। এবার ফিল লাইনে এখানে চেকমার্ক বক্সে যদি আমি ক্লিক করি তাহলে এটা হচ্ছে একটা দাগে থাকবে, দাগ বলতে ফিল কালারে থাকবে। এই যে ফিল কালার বলতে বোঝেন তো এটা, আর স্ট্রোকে কনভার্ট করলে স্ট্রোকে। তো আমি ফিল কালারে চেকমার্ক বক্সে অন করে ক্লিক করলাম, তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা থাকলো। এটা আছে ফিল কালারে, তো আমি এটা চাইলে স্ট্রোক কালারেও কনভার্ট করতে পারি। এই যে এখন স্ট্রোক কালারে কনভার্ট হয়ে গেছে 1 পিটি, চাইলে আরও মোটা করতে পারি। তো এই হচ্ছে কাজ। তারপরে শুধু এটাই না, আমি চাইলে এভাবে ড্রাগ করেও পেন্ডুলের মতো করে দাগ নিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টা সবাই একটুখানি প্র্যাকটিস করে নেন কিভাবে কি করলাম। এত সময় লাগার কথা না, হয়ে গেছে না? আচ্ছা, লাইন সেগমেন্ট টুলের কাজ এতক্ষণ দেখলে হবে না, ওটা তো একদম ইজি বিষয়। এরপর দেখেন আর্টস টুল, সবাই খেয়াল করেন এদিকে। আর্টস টুলের কী কাজ? এটা একটা দাগ নিচ্ছে, দাগ, বাঁকা দাগ। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু একটু বাঁকা কর্নারগুলো। এরপর খেয়াল করেন, এটা যখন আমি টান দিচ্ছি, তখন আমি যদি এই টান দেওয়া অবস্থায় কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, সাইডটা অ্যারো চিহ্ন বলতে যেটা হচ্ছে ডানে বায়ে উপর নিচে যে চিহ্নটা, এটা যদি আমি প্রেস করি তাহলে দেখেন মানে এটা ধরে রাখা অবস্থায় এটা মানে দিক পরিবর্তন করা যাচ্ছে, তাই না? এটা সবাই একটু দেখেন তো নিতে পারছেন কিনা। আর এটা দিক পরিবর্তন করে দেখেন অ্যারো চিহ্ন দিয়ে। তারপর শিফট প্রেস করে নেবেন, তাহলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে।
এটা দিক পরিবর্তন করাতে হলে টেনে ধরে অ্যারো চিহ্নতে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে এটা দিক পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ওইটা হয়ে গেলে এবার স্পাইরাল টুলে যে দেখেন, স্পাইরাল টুলটা হচ্ছে এই যে এরকম শামুকের মতো একটা কিছু তৈরি করছে স্ট্রোক কালারে। আচ্ছা, এই স্ট্রোক কালার কি আপনাদের সবার হচ্ছে? এরকম মোটা হচ্ছে দাগ, খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন। এই দাগগুলো আগে থেকে আপনাকে সেট করে নিতে হবে। তো আচ্ছা, মাউসের শব্দ আমি আর শুনতে চাচ্ছি না, এদিকে খেয়াল করেন সবাই, এদিকে সবাই খেয়াল করেন। এখানে আমাদের স্ট্রোক ফিল কালারটা আগে নান করে নেবেন। এই টুলগুলো কাজ করতে হবে স্ট্রোকে। তো এখানে ফিল কালারটা আমরা নান করে নেব, ফিল কালারটা উপরে এনে এখান থেকে নানে প্রেস করব। আর স্ট্রোক কালারটা থাকা অবস্থায় এখান থেকে পিটি বাড়াই নেব। দেখা যাচ্ছে আমি 10 পিটি রাখছি। এরপর খেয়াল করেন, স্পাইরাল টুলে থাকা অবস্থায় এইভাবে টান দিলে এটা একটা শামুকের মতো কিছু তৈরি করছে। এই অবস্থায় যদি আমি এই যে তৈরি, এই মাউসের শব্দ আমি শুনতে যাচ্ছেন নিলয়, এই যে কন্ট্রোল প্রেস করলে এটার দেখেন চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল প্রেস করে ধরে টানাটানি করলে এটার রেশিও বা মুভমেন্ট ভিজিবল চেঞ্জ হচ্ছে, তাই না? এটা একটু সবাই প্র্যাকটিস করবেন, দাঁড়ান একটুখানি। এই যে আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরি তাহলে এইভাবে হচ্ছে, কন্ট্রোল প্রেস করে ধরে টান দিলে এমন হচ্ছে। আর যদি কন্ট্রোল বলছি কেন, অল্টার, কন্ট্রোল প্রেস করে ধরে টানাটানি করবেন, দেখেন এর ইটা বুঝতে পারবেন। তারপর অল্টার প্রেস করে ধরে করবেন, এটাও বুঝতে পারবেন কিভাবে কি হচ্ছে। আচ্ছা, সবাই এটা একটু প্র্যাকটিস করেন। মশার কয়েল, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এদিকে তাকান সবাই। এখানে স্পাইরাল টুলে থাকা অবস্থায় জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে কিছু মাপ যাবে, পরিমাপ। তো এখানে এটা প্রথমে লেখা আছে রেডিয়াস। রেডিয়াস কত পিক্সেল রাখবো? এটা আমরা 500 পিক্সেল রাখি, এটা মনে হয় সীমানা। তারপরে হচ্ছে ডিসে বা ডিকে নাকি একটা লেখা, এটা 80% রয়েছে, 100% করি। আর সেগমেন্ট 10টা, আমরা এটা 20টা করি। স্টাইল দেখেন 2 রকম রয়েছে, একটা ডানে, মানে এটা 2 ভাবে আছে, একটা উল্টা একটা সোজা। তো আমি একটা সিলেক্ট করলাম, এটা ওকে দিলাম।
মতো একটা বৃত্ত তৈরি হলো। এটা 10% দিতে হবে। মাপ বুঝতে হবে। এর মাপটা সঠিকভাবে বুঝতে হবে। এখানে শুধু একটা বৃত্ত তৈরি হচ্ছে কিভাবে এটা। আচ্ছা এটা এটা দেখেন তো, আমার সফটওয়্যারে তো বাগ রয়েছে, এই জন্য হচ্ছে না। এগুলো দেখো। আচ্ছা এর ভিতরে যে বাকিগুলো আছে এগুলো একটু দেখেন। এই যে এটা বক্স তৈরি করছে, এটার হয়তো এই যে ক্লিক করলে এর মাপ যোগ আসছে, কিন্তু আগের টুলসটা কেন জানি কাজ হচ্ছে না। এবার এখানে হয়তো কাজ করবে। যেমন হরিজন্টাল ডিভাইডার্সে কয়টা আমরা রো নিব, রো বা কলাম, এগুলো এখান থেকে সেট করা যাবে। যেমন আমি এখানে যদি 4টা নিই, আর ভার্টিক্যালেও 4টা নিই, আর এখানে স্কিউ 0%, এটা হচ্ছে মনে হয় ব্লিড। আচ্ছা ওয়াইডের মাপটা দিয়ে দিতে পারবেন। এখানে আমি যদি 50 পিক্সেল দিই, হরিজন্টালেও 50 দিই, তাহলে স্কোয়ার হবে। যে ওকে দিই, এই যে এটা তৈরি করেছে স্কোয়ার। আবার যেভাবে আছে ওইভাবেই যদি ড্র্যাগ করি তাহলেও তৈরি হবে। আচ্ছা এখানে এই যে এখানে 3 আর 2 5টা, এটা আপনারা সেট করে নিতে পারবেন আগে থেকে। একটা জাস্ট ক্লিক করে কয়টা রো নেবেন, কয়টা কলাম নেবেন, এখান থেকে সেট করতে পারবেন। এখানে যদি আমি লিখি 3টা নিব, এখানেও ভার্টিক্যালে আমি 3টা নিব, নিয়ে এবার পিক্সেল কত পিক্সেল রাখবো, দেখা যাচ্ছে 500 পিক্সেল রাখি, যে ওকে দিই। এই যে 500 পিক্সেলে 4টা খোপ, কিন্তু আমি লিখছিলাম 3টা। এখানে মাঝের যে দাগগুলা, এটা সিলেক্ট করছে কিনা, এটা মিন করছে কিনা। পাঁচ সিলেক্ট করি, দেখি কি আসে। আচ্ছা ওই যে আমরা যে দাগের কথা বলবো, ওখানে নাম্বারটা দিছি, ওই নাম্বারটা হচ্ছে মাঝের দাগগুলা, 1 2 3 4 5টা। এই মাঝের 5টা দাগের কথা বলা হচ্ছে। খেয়াল করেন এখানে যতগুলো নাম্বার দিব, মাঝের দাগগুলো সেই কয়টা হবে। যেমন এখানে যদি আমি 3 দিই আর এখানে 5 থাকুক ভার্টিক্যালে, তো ওকে দিই। এই দেখেন খেয়াল করেন, উপর দিক থেকে 3টা দাগ সিলেক্ট করছিলাম, 1 2 3টা হয়েছে, আর বাম পাশে 5টা সিলেক্ট করছিলাম, 5টা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর সব মাপযোগ ওখান থেকে দিয়ে নিতে পারবেন, এই যে এখান থেকে। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করে নেবেন। আর এই যে এখানে যে পোলার গ্রিড অপশন, এটাও সব কিছু মাপ দেওয়া যাবে, অথবা ডিফল্টভাবে ড্র্যাগ করেও তৈরি করতে পারবেন এই যেভাবে। তো এটা একদম ইজি, আর এটা তেমন একটা কাজের না। ঠিক আছে, এগুলো জাস্ট মজার কিছু টুলস। কাজে কোন সময় কোনটা লাগবে বলা যায় না, এই জন্য সব কিছুর কাজ আমাদের জেনে নিতে হবে। তো এইগুলো সবাই আশা করি দেখার মতো কিছু নেই। জাস্ট মাপটা দেওয়া শেখেন, কীভাবে পরিমাপটা দেওয়া যেতে পারে, কয়টা নাম্বার রো বা কলাম কয়টা দিব, এটা সবাই একটু প্র্যাকটিস করে নেন।
এটা দেখতে আহামরি বেশি সময় লাগার কথা না, 5 মিনিটের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে সবাই। আচ্ছা, এটা অতটা প্রয়োজনীয় টুলস না, হ্যাঁ, এগুলো আমাদের কাজে লাগে না। আমি অন্তত এগুলো কখনো কাজে লাগাই না, শুধু এই লাইন সেগমেন্ট টুলটা মাঝে মাঝে কাজে লাগানো হয়। তাও এর হচ্ছে মানে এর পরিবর্তে আমরা পেন টুলও ব্যবহার করতে পারি। এই যে শিফট প্রেস করে পেন টুলও ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলও অনেক সময় প্রয়োজন হয় না। একটু খেয়াল করেন। এবার আমরা দেখব হচ্ছে এই শেপ টুল। শেপ টুল তো প্রথম ক্লাস থেকে দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল, এটা শেপ টুল না, রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল আমরা প্রথমে নিলাম। খেয়াল করেন সবাই, ভালোভাবে খেয়াল করেন, এদিকে তাকান সবাই, কম্পিউটারের দিকে আর খেয়াল করেন না। এখানে আচ্ছা, আমি এখনও মাউসের শব্দ শুনতে পারছি, মাউসের শব্দ যেন আমার কানে না আসে। এখানে আমি প্রথমে একটা শেপ নিলাম বা রেক্ট্যাঙ্গেল নিলাম, চতুর্ভুজ নিলাম, যাই বলেন। এটা এখন কোন অবস্থাতে আছে? স্ট্রোকে, তাই না? ফিল কালার নান রয়েছে। আমরা চাইলে এখন ফিল কালার একটা দিতে পারি আর স্ট্রোক কালার নান করে দিতে পারি। তো এই জিনিসটা তো সবাই বোঝেন, তাই না? এই এতটুকুর কাজ আমি আবার ভালোভাবে বোঝাই দিই। প্রথমে এটা হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে আপনি ডাবল ক্লিক করে এটার কালারও চেঞ্জ করতে পারেন, এর উপরে ডাবল ক্লিক করে। তারপর এটা নান রয়েছে, এটাতে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন, এই স্ট্রোক কালারটা চলে আসবে। স্ট্রোক কালারে ডাবল ক্লিক করে এটার কালার চেঞ্জ করতে পারেন। এই যে সাইডে একটা আছে, সেটা 1 পিটিতে আছে, তো এই জন্য ভিজিবল না। আমি যদি পিটি বাড়াই তাহলে আপনারা এটা দেখতে পারবেন। তো এটা আমি আপাতত নান করে রাখছি। আর আরেকটা বিষয়, এই যে এটা থাকা অবস্থায় এই যে গ্রেডিয়েন্ট অপশনটা, গ্রেডিয়েন্ট মানে কি? 2 কালারের সংমিশ্রণ। যেমন এই পাশে সাদা, এই পাশে কালো, এর একটা মিশ্রণ তৈরি হচ্ছে, তাই না? এর বলে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের ক্লাস অবশ্যই আমি দেখাবো, ওইটা দেখাবো না এখন। আমি এইটুকুর কাজ আপনাদের ক্লিয়ার করি। আবার এখানে এই অপশন দিয়ে আমরা কনভার্ট করছি, এটা সাদা কালো করে। আমাদের এই অপশনে ক্লিক করলে কোনো কালার আর রাখে না, সাদা কালো করে। আর এটার যে স্ট্রোক কালারটা, এটা 1 পিটিতে রাখছে, তাই না? 1 পিটিতে মানে ডিফল্টভাবে ইলাস্ট্রেটর অন করলে যে অবস্থায় থাকে, এটা প্রেস করলে সেটা হচ্ছে। আচ্ছা, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এটার মানে হচ্ছে সুইপ করা। ফিলের যে কালারটা সেটা স্ট্রোকে দেওয়া, আর স্ট্রোকের কালারটা ফিলে দেওয়া। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা ফিল কালারে ব্ল্যাক হয়ে গেল, হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে গেল। আর যে স্ট্রোক কালারটা হোয়াইট থেকে না, ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেল। এই যে এটা 1 পিটিতে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আর পিটি বাড়ালে বুঝতে পারবেন। এই যে, তো এই হচ্ছে বিষয়। এখন আমি আবার একটা শেপ নিয়ে স্ট্রোক কালারটা নান করে দিই। আমি এই কালো অবস্থাতে আপনাদের দেখাই, কালো অথবা হোয়াইট নিই। কালার আমরা কালারের ক্লাসের সময় আমি কতভাবে কালার চেঞ্জ করা যায়, কালারের বিষয়গুলো সব ক্লিয়ার করব। এখন শেপ টুলটা ভালোভাবে দেখেন। এটাই থাকা অবস্থায় আমি যদি এই যে এটাতে প্রেস করে টান দিয়ে, এটা রাউন্ডেড হবে। এটা হয়তো দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, এরকম একটা টুলসই আছে, এই যে এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এটা টান দিলে এর কর্নার অলরেডি রাউন্ডেড থাকে। এই যে রাউন্ডেড, হালকা রাউন্ডেড থাকে। তো এটা তেমন একটা ইউজ টু না, মানে আমরা তেমন একটা ব্যবহার করি না। কারণ সাধারণ যে রেক্ট্যাঙ্গেল আছে ওইটাই নিয়ে আমরা ইচ্ছা মতো এটার রোটেট মানে কর্নারগুলো রাউন্ড করে নিই। আবার এটার আরেকটা কাজ আছে। এটা থাকা অবস্থায় এখানে ক্লিক করলে আপনি কর্নারের রেডিয়াসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কর্নারের রেডিয়াসটা যদি আমি এটা 100 দিই, আর এটার সাইজ 1000 বাই 1000 দিই, এটা একটা মানে স্কোয়ার শেপ হবে। স্কোয়ার বলতে 4টা বাহুই সমান হবে। আর যে কর্নারগুলো, এটা 100 পিক্সেলের কর্নার হবে। এই যে এটা আর কি ডিফল্টভাবে পরিমাপের সাহায্যে এই কর্নারগুলো রাউন্ড করা যেতে পারে। তো এটা হচ্ছে এই দ্বিতীয় টুলসের কাজ। এবার দেখেন এলিপস টুল। এলিপস মানে কি? বৃত্ত। এটা দেখেছেন সবাই। এরপরে কি আছে? পলিগোনাল টুল।
পলিগোনাল টুলের কাজ কি? এটা দেখেন, খেয়াল করেন ভালোভাবে, এটার যে এটা সঠিক রাখার জন্য শিফট প্রেস করতে হবে। এভাবে টান দিলে, যদি আপনি নর্মালভাবে টান দেন মানে ড্র্যাগ করেন, সেক্ষেত্রে এটা আপনি এর মাপটা সঠিক রাখতে পারবেন না, দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? আর যদি শিফট প্রেস করেন তাহলে এটার মাপটা সঠিক থাকবে, সমান থাকবে। এবার এর আরেকটা কাজ আছে, এটা টান দিয়া থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ডের অ্যারো চিহ্নতে প্রেস করি তাহলে এর কর্নার বাড়বে, এর কর্নারের সংখ্যা বাড়বে। আবার নিচেরটা ডাউন অ্যারোতে ক্লিক করলে এর কর্নার কমবে, 3টার বেশি কমবে না, 3টা সর্বনিম্ন, আর হাইয়েস্ট হতে থাকবে যত দেওয়া যায়। যে আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে, কর্নার হতে হতে গোল হয়ে যাচ্ছে। তো এটা একটু দেখবেন, আগে আগে সবগুলো টুলস দেখায় আপনাদের। এবার আছে স্টার টুল। স্টার টুল নেওয়ার পরে স্টারের মাপটা যদি সঠিক রাখতে চাই শিফট প্রেস করবেন, তাহলে এর মাপটা সঠিক থাকবে। সঠিক বলতে এই যে এই দুই বাহু নিচের দুইটা একদম সমান্তরাল থাকবে, উপরেরটাও সমান্তরাল থাকবে। যদি এই শিফট প্রেস না করা হয় আপনি হাতের আন্দাজে এটা সঠিক করতে পারবেন না, বাঁকা হয়ে যাবে। যেমন এটা একটু নিচের দিকে, এটা উঁচুর দিকে, তো শিফট প্রেস করতে হবে। এবার দেখেন ওই একই কাজে পলিগোনাল টুলের যেভাবে দেখালাম ওইভাবে এর স্টারের কর্নারগুলো বাড়ানো যেতে পারে ইচ্ছা মতো, ঠিক আছে? এটার ইচ্ছা মতো বাড়ানো কমানো যেতে পারে। তো এরপরে যে টুলসটা আছে প্লেয়ার টুল, এটা দরকার নেই, এটা আমাদের ইউজ টু না, দরকার নেই। রশ্মি তৈরি করে, এটা রশ্মি তৈরি করে। রশ্মি বলতে যেমন সূর্যের আলোর যে রশ্মি থাকে না, ওই রকম কিছু। এর দরকার নাই, এটা আমাদের কাজের না। আপনারা এই 5টা টুলের কাজ এখন একটু প্র্যাকটিস করেন, অ্যারো চিহ্নতে প্রেস করে এর কর্নারগুলো বাড়াবেন। আর আরেকটা বিষয়, এর মাপটা এলিপস টুলে থাকা অবস্থায়, কোনটা? এই যে এটা ফ্লেয়ার টুল, ওটা দরকার নেই। আর এই যে এলিপসের মাপটা আমরা কতটুকু দিব, এলিপসে থাকা অবস্থায় জাস্ট একটা, যে কোনো টুলসে থাকা অবস্থায়, যেমন আমরা যদি রেক্ট্যাঙ্গেলেও থাকি, এই অবস্থায় যদি একটা ক্লিক করি, এরা আমাদের সামনে একটা মাপ চাইবে, আসলে কত পিক্সেল বা কত পিক্সেলে হাইট ওয়েট থাকবে। তো এখানে ডিফল্টভাবে 1000x1000 আছে, আমি ওকে করলে 1000 পিক্সেল বা 1000 পিক্সেলে একটা শেপ তৈরি করবে স্কোয়ারে। আবার ওখান থেকে মাপ ইচ্ছা মতো চেঞ্জ করা যেতে পারে। যেমন এটাতে থাকা অবস্থায় যদি আমি একটা ক্লিক করি, এটা আমি যদি 1500 দিই আর এটা 1000ই থাকলো, তাহলে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো। এইভাবে এই বিষয়গুলো সবাই চর্চা করেন। আচ্ছা, আপনাদের একটু বলে দিই আসলে কোন কোন বিষয়গুলো এখানে দেখবেন। প্রথমে যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এই যে কোনো টুলসে থাকা অবস্থায় একটা ক্লিক করবেন, ক্লিক করে এর মাপটা নেবেন, মাপ নেওয়া শিখবেন। যে একটা কাস্টম মাপ, ওয়াইড বা হাইট, এটার মাপ নেওয়া শিখবেন। যেমন এটা 2000 নিয়ে দেখলাম কেমন হয়, 2000/1500, এরকমভাবে আপনারা ডিফল্ট একটা মাপ নিয়ে দেখবেন। এরপর যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে, দেখা যাচ্ছে পলিগোনাল টুলে থাকা অবস্থায় টান দিয়ে ধরে অ্যারো চিহ্নতে প্রেস করে আপনারা এর কর্নার বাড়ানো বা কমানোই কর্নারটা দেখবেন। আর শিফট প্রেস করে এটার যে রেশিও না, এটার কি বলে, এটা সমান করবেন শিফট প্রেস করে ধরে। এই জিনিসটা প্র্যাকটিস করবেন। আরেকটা বিষয় হচ্ছে স্টার টুলে বা ওই পলিগোনাল টুলে থাকা অবস্থায় এর কর্নার বাড়ানো কমানো, এই 2-3টা বিষয় দেখবেন, আর কিছু না। এই 3-4টা বিষয় দেখলেই হচ্ছে আপাতত। এই জিনিসগুলো সবাই কি ক্লিয়ার? আমি যেগুলো এখন বললাম, হ্যাঁ, আশা করি সবার ক্লিয়ার। তাহলে পরের বিষয়টা দেখাই। আচ্ছা, গতদিন আমরা অ্যালাইন টুলের কাজ দেখেছি, তাই না? এখানে যতগুলো অ্যালাইনের বিষয় আছে সবগুলো দেখলাম। আজকে আমরা দেখব হচ্ছে
পাথ ফাইন্ডারের কাজ। আচ্ছা, অ্যালাইন টুলের একটা বিষয় আমার বাদ থেকে গিয়েছে, সেটা এখন ক্লিয়ার করব। আমি যদি মাল্টিপল শেপ নিই, তো এলোমেলো করে দিলাম। এবার খেয়াল করেন সবাই, আমি সবগুলো সিলেক্ট করলাম, 4টা অবজেক্টে আমি সিলেক্ট করলাম, করে একটাকে আমি স্থির করে ওর সাপেক্ষে আমি সবগুলোকে অ্যালাইন করব। আমি যে করে একটা, যেমন এটা ধরি, এটা সিলেক্টেড সবগুলো থাকা অবস্থায় আবার একটা অবজেক্টের উপর যেটাকে আমি স্থির করতে চাই সেটা একটা ক্লিক করলাম, করাতে দেখেন এর চারিকোল দিয়ে একটা নীল গাঢ় রং দেখা যাচ্ছে, তাই না? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা এখন স্থির হয়ে গেছে। এখন যদি আমি এটার সাপেক্ষে আমি এটাতে ক্লিক করি, তার মানে এর সমানে সবগুলো অ্যালাইন হবে। এই দেখেন এটার সাপেক্ষে হয়েছে। আমি যদি আরেকটু ব্যাকে গিয়ে দেখাই, আমি যদি এটার সাপেক্ষে করতে চাই, সেক্ষেত্রে আবার এটাতে ক্লিক করলাম, করে এটার অ্যালাইন করলাম, দেখেন এর সাপেক্ষে সবগুলো অ্যালাইন হয়ে গেল। বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার। এটা একটুখানি সবাই প্র্যাকটিস করেন তো। 4টা শেপ নেবেন, নিয়ে একটাকে স্থির করে অ্যালাইন করবেন। আচ্ছা, আশা করি এটা সবার ক্লিয়ার। এবার আমরা পাথ ফাইন্ডারের কাজ দেখব। এটা গত ক্লাসে মিস হয়ে গেছিল। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন। আমি কিছু শেপ নিই, এখানে 3টা শেপ নিয়েছি, তাই না? আচ্ছা, 3 কালার দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। তিনটা কালারের 3টা শেপ নেওয়া হয়েছে। তো পাথ ফাইন্ডার টুলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে না পেলে উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার, এই যে এটাতে প্রেস করলে এই অপশনটা আপনাদের সামনে ভিজিবল হবে। এই যে এটা হচ্ছে পাথ ফাইন্ডার, এটা খুবই মানে প্রয়োজনীয় একটা প্যানেল। তো আমি এটা 3টা সিলেক্ট করলাম। প্রথমটার কাজ হচ্ছে ইউনিট করা। ইউনিট বলতে এক করা। তো এটাতে প্রেস করলে এক কালারে হয়ে যাবে, আর শেপ 3টা এক হয়ে যাবে। খেয়াল করেন 3টা শেপ একরকম হয়ে গেছে, এটার ভিতরে আর কোনো ফাঁকা নাই, বা আনগ্রুপ করলেও আর কাজ হবে না, এটা একটা শেপ হয়ে গেছে। এটা হচ্ছে এর প্রথমটার কাজ। আমি আনডুতে ব্যাকে গেলাম, Ctrl Z প্রেস করে। এরপর খেয়াল করেন, আচ্ছা আমি 2টা নিই, 2টা নিলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা যেভাবে আছে ওইভাবেই দেখায়। এটাতে প্রেস করলে প্রথমত ইউনিট হচ্ছে, এটাতে প্রেস করলে মাইনাস ফ্রন্ট হবে। ফ্রন্ট বলতে উপরেরটা, মাইনাস ফ্রন্ট। ফ্রন্ট শব্দের অর্থ হচ্ছে কি? উপরেরটা। উপরেরটা মাইনাস হয়ে যাবে। উপরে ছিল কোনটা? আমাদের সবুজটা, কিন্তু নীলটার উপরে আছে, তাই না? নীল শেপের উপরে সবুজটা রয়েছে, তো এটা মাইনাস ফ্রন্ট হয়ে যাচ্ছে। আবার এবার দ্বিতীয়টা দেখি, এই তৃতীয়টা, এটা হচ্ছে ইনসার্ট। এটা হচ্ছে কমন যে জায়গাটা আছে আমাদের এখানে, 2টার ভিতরে কমন জায়গা কোনটা? এই 2টা একটা আরেকটার উপরে ওভারল্যাপিং হয়েছে, তাই না? এই এতটুকু হচ্ছে কমন 2টার ভিতরে। তো এটা রাখতে চাইলে এটা প্রেস করতে হবে। এই যে এই 2টা থাকবে, আর বাকিটুকু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার এটা হচ্ছে, এই যে আইকন দেখলে বুঝতে পারবেন আসলে কোনটার কাজ কি। কমন জায়গাটুকু ডিলিট হয়ে যাবে, এই যে কমন জায়গাটুকু ডিলিট হয়ে গিয়েছে। আর এটার কাজ হচ্ছে ডিভাইড করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা বেশি ব্যবহার করি এইটা, ইউনিট করা, মাইনাস ফ্রন্ট করা, আর হচ্ছে এটা তেমন ব্যবহার হয় না। আর এই ডিভাইড অপশনটা, আর এই মার্জ করাটা বেশি ব্যবহার করা হয়, ট্রিম দরকার হয় না। তো আমরা ডিভাইড অপশনে ক্লিক করলে এটা
মানে যতগুলো অবজেক্ট ছিল সব আলাদা আলাদা পার্টে হয়ে গিয়েছে। কিভাবে বিষয়টা আনগ্রুপ না করলে বুঝতে পারবেন না। এটা যখন প্রেস করব তখন এটা গ্রুপ অবস্থায় থাকবে, আনগ্রুপ করলে সেটা কাজ হবে। এবার দেখেন এই মানে ডিভাইড হয়ে যায়, যতগুলো অবজেক্ট একটা আরেকটার উপর ওভারল্যাপিং হয়েছে সেগুলো এখানে পার্টভাবে আলাদা হয়ে গেছে। এই হচ্ছে এই ডিভাইডের কাজ। আচ্ছা, আমি আরেকবার দুইটা শেপ নিই। এরপরে আর এইগুলোর কাজ করতে হলে অবশ্যই ওই দুইটা শেপ বা অবজেক্টকে সিলেক্ট করে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু কাজ হবে না। এরপর আছে ট্রিম। ট্রিমের কাজ কি আনগ্রুপ করলে বুঝতে পারবেন। দেখেন মানে উপরে যেটা ছিল ওইটার সাপেক্ষে নিচেরটা কেটে গিয়েছে, ট্রিম হয়ে গিয়েছে। আচ্ছা, এই দুইটা দেখেন একটা আরেকটার উপর ওভারল্যাপিং আছে, ভালো কথা। এখন কিন্তু ট্রিমে প্রেস করলেই নিচেরটা গায়েব হয়ে যাচ্ছে। এই যে এই হচ্ছে এই ট্রিমের কাজ। এরপর মার্জ। এই মার্জটা বেশি গুরুত্বপূর্ণ। এটা করলে যতগুলো ব্যাকগ্রাউন্ডে শেপ থাকে ওইগুলো ডিলেট হয়ে যায়, ডিলেট বা ওইটার সাথে মার্জ হয়ে যায়। আমি একই কালারের অনেকগুলো নিলাম, নেওয়ার পরে যদি মার্জ করি তাহলে ওইগুলো সব ইউনিট হয়ে যাবে। আচ্ছা, এটা আবার ইউনিটের মতো অনেকটা লাগে, কিন্তু ইউনিট না। এটা যদি ভিন্ন ভিন্ন কালার হয় সেক্ষেত্রে এটা সে ভিন্ন কালারই রেখে দেয়, কিন্তু ইউনিটের ক্ষেত্রে মানে প্রথমটার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, সব এক কালার করে দেয়। কিন্তু এটার ক্ষেত্রে কালার ভিন্নতা রাখা যায়। আচ্ছা, এই দুইটা গ্রুপ অবস্থা আছে। এটা ইউনিট আর এটার মধ্যে পার্থক্য খেয়াল করেন। ইউনিট করলে সব এক কালার হয়ে যায়, কিন্তু এই মার্সে ক্লিক করলে কালার সব কালার আলাদাই থাকবে, কিন্তু যেটা কমন নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যায়। শেপের নিচে আর কোনো শেপ থাকে না। এই যে শেপের নিচে আর কোনো শেপ থাকে না। আর এইগুলো তেমন কাজ না, এইগুলো দরকার নেই। আমাদের বেশি গুরুত্বপূর্ণ ইউনিট, ডিভাইড আর হচ্ছে মার্জ করা, আর হচ্ছে এই চারটা টুলের বেশি কাজ। ইউনিট করা, মাইনাস ফ্রন্ট করা, ডিভাইড করা আর এটা। আর এইগুলো তেমন একটা কখনো ইউজ আমার অন্তত হয় না। এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করবেন। আমি আরেকবার বলি কীভাবে প্র্যাকটিস করবেন। দুইটা শেপ নেবেন, প্রথমে শেপ নেওয়ার পরে এই অবস্থানে রাখবেন। রাখার পরে দুইটার কালার দুই রকম দিবেন। দেওয়ার পরে প্রথমে ইউনিট করে দেখবেন, ইউনিট হলো এটা দেখেন এক হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসবেন। এরপর মাইনাস ফ্রন্ট করে দেখবেন, মানে উপরেরটা ডিলিট হয় কিনা বা প্র্যাকটিস করবেন আর কি। এরপরে কমন জায়গাটা ডিলিট করবেন, তারপরে কমন জায়গাটা এই যে এইভাবে আর কি সবগুলো প্র্যাকটিস করবেন কীভাবে কী হচ্ছে। এই যে ডিভাইড অপশন, ডিভাইড করলে আনগ্রুপ করতে হবে, তারপরে এটা বুঝতে পারবেন কি হলো। এই আর কি, এগুলো সবাই আগে সবাই প্র্যাকটিস করেন। পাথফাইন্ডার সবাই আচ্ছা, এই বিষয়গুলো তো সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আর এইগুলো এই যে ক্রপ, যেটা উপরের কমন অংশ সেটা, আর এটার কোনো রাখবে না, আউটলাইন অবস্থায় থাকবে। এটার কোনো ফিল কালার রাখবে না। এগুলো অত দরকার নেই, এগুলো আমাদের প্রয়োজন হয় না। তারপরে এগুলো দরকার নেই। সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের ইউনিট অপশনটা, মানে প্রথমটা,
আর এই মার্জটা, আর মাঝে মাঝে ডিভাইড অপশনটা, এই তিনটা বিষয় সবার তো ক্লিয়ার, তাই না? ইউনিট, মার্জ আর এই ডিভাইড, এই তিনটা সবার ভালোভাবে ক্লিয়ার না? কারো কোনো সমস্যা তো নেই? এটা হলেই হচ্ছে, আর এই বাদ বাকি এইগুলো মাথায় আনার দরকার নেই। আর এমন ভাববে না যে আমার মনে থাকছে না বা মনে থাকবে কিনা পরবর্তীতে, এরকম ভাবার দরকার নেই, কারণ পরবর্তীতে এইগুলো নিয়েই কাজ, যখন যেখানে বেঁধে যাবে আমি ছুড়াই দেব। তো সবাই নিশ্চিন্ত থাকেন যে আমি ভুলে যাব কিনা, আজকে ভালোভাবে পড়ছি কালকে মনে থাকবে কিনা, এরকম ভাবার কোনো দরকার নেই। আচ্ছা, এই কন্ট্রোল জেড আনডুর যে বিষয়টা, এটা আমি মনে হয় সবার একটু ক্লিয়ার করা উচিত। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে কি কি হয়? ব্যাকে চলে যায়, মানে আগের অবস্থানে চলে যায়। কন্ট্রোল জেড দিলে কি হয়? আগের অবস্থানে ফিরে যায়, তাই না? এই যে আমি তিনটা শেপ নিলাম, আমি এক স্টেপ ব্যাকে যেতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? কন্ট্রোল জেড, তাই না? এই যে এক স্টেপ ব্যাকে গেলাম, মানে আমি যে প্রত্যেকটা কাজ করছি না, এগুলো সব স্টেপ বাই স্টেপ এখানে কাউন্ট হয়। তো এক স্টেপ ব্যাকে গিয়ে আমি একটা শেপ ব্যাকে আসলাম, আবার কন্ট্রোল জেড দিলে একটা স্টেপ ব্যাকে আসলাম। এখন আমি চাচ্ছি যে আমি আগের অবস্থানে ফিরে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড দিলে আমি আবার সামনের দিকে এগোবো, সামনের দিকে এগোবো। ঠিক আছে? এই জিনিসটা সবাই আশা করি ক্লিয়ার হবেন এখনই। এটা একটু খেয়াল করেন, তিনটা শেপ নেবেন, প্রথমে শেপ নিয়ে কন্ট্রোল জেড দিবেন, দেখবেন আগের অবস্থানে ফিরে যাচ্ছে, ব্যাক চলে যাচ্ছে। আবার যদি ফরওয়ার্ড করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড। আর এগুলো সব এক হাত দিয়ে করার চেষ্টা করবেন, মাউস এক হাতে থাকবে আর কিবোর্ড থাকবে আরেক হাতে। আচ্ছা, আন্ডুর বিষয়টা সবার ক্লিয়ার তো? তাহলে এবার ব্রাশ টুলের কাজ দেখি আমরা। হ্যাঁ, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, ব্রাশ টুল, ব্রাশটা আসলে আমাদের স্ট্রোকে কাজ হয়। আমার ছিল, দেখেন খেয়াল করেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, রয়েছে ফিল কালারে, আমি ব্রাশে গেলাম, একটা ড্র্যাগ করলাম, চলে গেল স্ট্রোকে। আসলে এটা স্ট্রোকে কাজ হয়। আবার স্ট্রোকের পিটি বাড়ালে এর আমাদের চওড়া দেখতে পারবে এটা। আচ্ছা, ব্রাশটা কি একটু খেয়াল করেন, ব্রাশের স্টাইল চেঞ্জ করা যায়। ব্রাশের অনেক প্রিসেট পাওয়া যায়, ডাউনলোড করা যায়, আবার নিজে তৈরি করা যায়। সব বিষয়গুলো এখন দেখাবো, খেয়াল করেন। 47 বাজে, অত সময় নাই, বেসিক বিষয়গুলো বুঝিয়ে দিই। ব্রাশ টুলে থাকা অবস্থায় খেয়াল করেন, এই যে ব্রাশ টুলে গেলাম, এবার যে কন্ট্রোল প্যানেলটা আছে এখানে প্রথমটাতে আছে, দেখেন কিছু স্টাইল, তাই না? এই যে এখানে। আচ্ছা, ব্রাশের কাজটা আমি সামনের দিন দেখাবো। আজকে আমি এই যে লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুল দিয়ে যে দাগটা নেওয়া যায়, স্ট্রোকের কাজটা দেখাবো। স্ট্রোক, তো এখানে একটা স্ট্রোক নিচে 1 পিটেতে আছে, এই জন্যই ভিজিবল দেখা যাচ্ছে না। আমি এটা 18 পিক্সেল নিলাম আর এর কালারটা ব্লু করলাম। ব্রাশ টুলের কাজটা আমি সামনের ক্লাসে দেখাবো, এটা আসলে একটু সময় নিয়ে দেখাতে হবে, ডিফিকাল্ট, এই সময়ের ভিতরে কভার করা যাবে না।
আমি স্টকের কাজটা ভালোভাবে বোঝাই দিই। দেখেন, স্টকে একটা স্টক নিয়েছি, এটা আশা করি সবাই নিতে পারবেন। আচ্ছা, তোমার এই জন্য বিষয়গুলো ক্লিয়ার থাকে না, ক্লাস করাচ্ছি, তুমি কম্পিউটার চালাচ্ছো, এই বিষয়টা করা যাবে না। আচ্ছা, এখানে দেখেন একটা স্টক নিয়েছি আমি। স্টকটা কীভাবে নিতে পারি? প্রথমত পেন টুল দিয়ে ড্র্যাগ করে নিতে পারি, এটা একটা সিস্টেম। আবার লাইন সেগমেন্ট টুল দিয়েও নিতে পারি, এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে নিতে পারি। এই দুইভাবে আমি স্টক নিতে পারি। অথবা আবার যদি আমি একটা শেপ নিই, সেক্ষেত্রেও আমি স্টক নিতে পারি। তো বিভিন্নভাবে স্টক নেওয়া যাচ্ছে। এখন এটা কিভাবে এটা যে কাস্টমাইজ করা যায় সেটা দেখাই। তো এটাই থাকা অবস্থায় এখানে কন্ট্রোল প্যানেলেও স্টক দেখতে পাবেন, অথবা এই প্যানেল বার থেকেও আপনারা স্টকের অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যদি না থাকে, উইন্ডো থেকে আমাদের এই স্টক অপশনটা নিতে হবে। এই যে এখানে স্টক, এই যে স্টক। তো এটা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এটার এখান থেকে পিটি বাড়াই, তাহলে এটা মোটা হবে। এরপর আমি যদি এটাতে প্রেস করি, তাহলে এর যে কর্নারটা রয়েছে, যে এর যে শেষ মাথাটা রয়েছে, এটা চাইছে আমি ক্যাপের মতো রাউন্ডেড করব। সেক্ষেত্রে এটাতে প্রেস করলে এর মাথাটা রাউন্ডেড হয়ে যাবে। আবার এটাতে প্রেস করলে এটার কাজ কি দেখেন, আমাদের মাথা শেষ হয়েছে এখানে, তাই না? এই যে পাতের ইটা শেষ হয়েছে এখানে, কিন্তু এতটুকু বাড়তি এসছে। এটার কারণ হচ্ছে এটাতে ক্লিক করা। আর যদি এটাতে ক্লিক করি, তাহলে পাতের সমানেই আর কি এই স্টকটা থাকবে, স্টকের পিটিটা থাকবে। এরপর এটার কাজ হচ্ছে কর্নারটা রাউন্ড করা। এখানে তো কর্নার নাই, কর্নার নিয়ে দেখায়। এই যে এটাতে প্রেস করলে কর্নার থাকছে, আর এটা করলে রাউন্ডেড হয়ে যাচ্ছে। এই যে এটা প্রেস করলে রাউন্ডেড হয়ে যাচ্ছে কর্নার, আর এটাতে প্রেস করলে একটা দাগ মতো থাকছে। তো এগুলো অতটা ইউজ টু না, মানে প্রয়োজন না। প্রয়োজন কোনটা আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, আর এটার কাজ হচ্ছে দেখেন, এটা একটু খেয়াল করেন, অ্যালাইন স্টক। এই যে মাঝে যে দাগটা রয়েছে দেখতে পাচ্ছেন, পাত লেখা, এটার মাঝামাঝি রাখতে চাইলে, মানে যে স্টকের পিটিটা, এটা মাঝামাঝি রাখতে চাইলে প্রথমটা এটা রাখলে এই দাগটা সাইডে চলে যাবে, আর যে পিটিটা এটা মাঝ বরাবর চলে আসছে। আর এটা দিলে এই পিটি থেকে বাইরের দিকে, এর মানে পাত থেকে পিটিটা বাইরে থাকছে, তাই না? এই হচ্ছে বিষয়। কিন্তু ডিফল্টভাবে মাঝে থাকে এই যে দাগটা, এটা মাঝে থাকে। তারপর এটা রাউন্ডেড কর্নার থাকলো। এবার খেয়াল করেন, এই যে ড্যাশ লাইন, এটা যদি এনেবল করি, সেক্ষেত্রে এর মধ্যকার কিছু দাগ গ্যাপ দেওয়া যাবে। এটা যদি আমি পিটি বাড়াই, খেয়াল করেন এটার ভিতরে একটা ড্যাশ থাকছে, তাই না? এই জিনিসটা। আর এর গ্যাপ বাড়ানো কমানো এখান থেকে এগুলো করা যায়, কাস্টমাইজ করা যায়। ওইগুলো দেখাচ্ছি না। এবার দেখেন, এখান থেকে অ্যারো চিহ্ন, মানে শুরু এখান থেকে শেষ এখানে, এটা হচ্ছে, আমি যদি একটা দাগ নিতে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। আমি যদি অ্যারো চিহ্ন এখানে ক্লিক করি, তাহলে যে অ্যারো চিহ্ন দেওয়া যাবে। আর ড্যাশটা যদি অফ করে দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই অ্যারো চিহ্নর অনেকগুলো আইকন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। হাতের আইকনও আছে, তো এগুলো যেটা ইচ্ছা সেটা নেওয়া যেতে পারে। আর এখান থেকে এটা ছিল বাম পাশের অ্যারো, এটা ডান পাশের অ্যারো, এটাও চাইলে যে কোনো অ্যারো নেওয়া যেতে পারে। মানে এই দুইটা, একটা হচ্ছে বাম পাশের দিকে, আরেকটা হচ্ছে ডান পাশের দিকে। এই হচ্ছে বিষয়। এই যে আচ্ছা, স্কেল ছোট বড় করা, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। বেসিক বিষয়গুলো জানার দরকার, তাই জানাচ্ছি যে এটার মাধ্যমে হয়তো
দিক পরিবর্তন করছে, এটাতে ক্লিক করলে দিক পরিবর্তন করছে। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে ক্লিক করে আচ্ছা স্টকের আরেকটা বিষয় দেখাই। এটা পিটি 1 রয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা আমি এখান থেকে পরিবর্তন করা যেতে পারে। 60 পিটি নিলাম। এরপর এটার যে স্টাইলটা আছে এটা যদি আমি এমন দিই, এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে, এমন দিই তাহলে এটা এমন দেখাচ্ছে, তাই না? তারপর এটা দিলে এমন, মানে আইকন দেওয়া আছে, আইকন যেটা যেমন দেখা যাচ্ছে সে তেমনই হবে। তো এই বিষয়গুলো একটু স্টকের বিষয়গুলো এখন ক্লিয়ার করে নেন সবাই।